আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয়তাকেই অগ্রাধিকার দিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অপ্রদর্শিত টাকা উদ্ধার করতেই কালো টাকা সাদা করার সুযোগ। প্রস্তাবিত বাজেটে আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা অর্থমন্ত্রীর। বাজেট জন ও বিনিয়োগ বান্ধব বলে মন্তব্য। বাজেটকে অবাস্তব বলল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা, দুর্নীতি বড় বাধা হতে পারে বলে মন্তব্য। বাংলাদেশের আকাশে দেখা গেছে যে হজ মাসে চাঁদ। আগামী 17 জুন সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। ক্ষমতার অপব্যবহার করে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি, সাবেক আইজিপি বেনজির আহমেদের 10 বছর আগেই দেশ ছাড়ার পরিকল্পনা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিনিসপত্র দাম বাড়ার বাস্তবতায় অনেকের হাতে থাকা টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত 6 দফা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। আলোচনায় অংশ নিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতিকে বঞ্চনা থেকে মুক্ত করতেই 6 দফা দিয়েছিল বঙ্গবন্ধু। আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সবাই পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমলাচমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাবে, ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়া 29 বছরেও দেশের কোনো উন্নয়ন করতে পারেনি মন্তব্য করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ অন্তত বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে জানিয়ে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। খুব সংরক্ষিত ভাবেই আমরা এগোতে চাই, যেটা আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আদার দিতে হয় না, আদার খায় তো মাছ আসবে না। সেরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটাকে আমরাই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম। বিশ্বের নানা সংকটের ধাক্কা এখনো দেশের অর্থনীতিতে রয়েছে জানিয়ে সবসময় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। দিনটি উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা 6 দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, 6 দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। 6 দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইলফলক। যারা 6 দফা মানেন না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, 7ই মার্চ নির্বাসনে এবং 7ই জুনও নির্বাসিত হয়ে যায়। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি 32 নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আজ 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালের ইতিহাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 6 দফা নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। 1966 সালের 5 ফেব্রুয়ারি তাশকন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের দিন সম্মেলনের আলোচ্য সূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। বঙ্গবন্ধুর এ দাবি গুরুত্ব দেয়নি আয়োজকরা, উল্টো প্রত্যাখ্যান করে। প্রতিবাদে সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে থেকেই 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু। প্রতিক্রিয়ায় পশ্চিম পাকিস্তানের বিভিন্ন খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা বলে চিহ্নিত করা হয়। ঢাকায় ফিরে বঙ্গবন্ধু 13ই মার্চ 6 দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্যের বিস্তারিত কর্মসূচি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে অনুমোদন করিয়ে নেন। 6 দফা দাবির মুখে বিচলিত হয়ে পড়েন তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান। হুমকি দিয়ে বলেন, 6 দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেওয়া হবে। আন্দোলনের ধারাবাহিকতায় 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে 1966 সালের 7 জুন পূর্ণ দিবস হরতাল ডাকে আওয়ামী লীগ। হরতাল চলাকালীন পূর্ব বাংলায় নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশ ও ইপিআর। টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে মনিবিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় 69 গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। ইলিয়াস কমল, মাই টিভি। দ্রব্যমূল্যের ওপর যেন কোনো চাপ না পড়ে সেজন্য বাজেটের আকার কমিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এবছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে। বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ব্যাংকে তারল্য সংকটের সময় বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলেও তা কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে 2,51,600 কোটি টাকা, আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, যা চলতি বছরে ছিল 7.5%। পরে তা কমিয়ে 6.5% করা হয়েছে বলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে এমন নানান দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2041 সালের মধ্যে এই লক্ষ্য অর্জন এখন আমাদের সকল পরিকল্পনার কেন্দ্রবিন্দু। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে ধারণাতীত সাফল্য এসেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরো 6 মাস অপেক্ষা করতে হবে বলেছেন বলেও জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। গতকাল উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2010 সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও
আমরা কিন্তু তা 2 বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের আকার কমে বর্তমানে দাঁড়িয়েছে 7,14,718 কোটি টাকা। আগামী অর্থ বছরে আমরা 6.75% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন 2026 সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছে। এই সুফলও আমরা আগামীতে পাবো ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। সরকার এখন যা করছে তার সবকিছুই বেনজির অর্থাৎ নজিরবিহীন। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত বাজেট হচ্ছে দুর্নীতির বাজেট। ক্ষমতাসীনরা এখন মমস্টারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মন্তব্য করে দেশ বাঁচাতে তাদের হঠানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন প্রস্তাবিত বাজেট নিয়ে। ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি, আমরা আর কোনো কলকারখানা না করতে পারি। ক্ষমতাসীনদের নেয়া কোনো পদক্ষেপই জনস্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনিও তা করতেছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে করতেছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে সাম্প্রতিক অনুষ্ঠিত ভারতের নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের উন্নতম যদি থাকে তাহলে কিন্তু মানুষ একটা পথ পায়। ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400 বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদেরকে নিশ্চিত লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে তাদের উঠে গিয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার কথা বলেন বক্তারা। যে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, আবার কি পার্মানেন্টলি আরেকটা দেশের আধিপত্যবাদের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেব আমরা? যখন শাসকেরা স্বজনপ্রীতি, চুরি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অতি উচ্চাভিলাষী ও অবাস্তব হিসেবে আখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে এ বাজেট ব্যর্থ বলে মনে করে প্রতিষ্ঠানটি। দুপুরে রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির গবেষকরা। তারা বলেন, বাজেটের এই লক্ষ্য অর্জন সম্ভব নয়, আর এটি বাস্তবায়নে মূল বাধা হতে পারে দুর্নীতি। বিস্তারিত জানাচ্ছেন আমিনা হীরা। প্রতি বছরের মতো এবারও জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পরদিন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজন করে বাজেট বিশ্লেষণ অনুষ্ঠানের। প্রত্যেকেই নতুন অর্থ বছরের বাজেট বিশ্লেষণে সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিরিক্ত, তাই সব বিবেচনায় এই বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব। মূল্যস্ফীতির চাপ কমিয়ে এবং জনগণকে, বিশেষ করে নিম্ন আয়ের ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের, দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা, সেটা বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, এটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে করা যেতে পারে। সেখানে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা
পর্যাপ্ত নয়। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ন্যায্যতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কালো টাকা সাদা করার সুযোগ তাদের ইশতেহার থেকে সরে আসার মতোই বলে মনে করেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় ৩, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। সিপিডির গবেষকদের মতে প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ কমানো দুঃখজনক, তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রাধিকারের প্রশংসা করেছে বেসরকারি এই গবেষণা সংস্থা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসে চাঁদ দেখা গেছে, ফলে আগামী 17 জুন সোমবার দেশে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সন্ধ্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। অবশ্য এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী ফাউন্ডেশনের খবর আসে কোথাও চাঁদ না দেখার। পরে রংপুরের জেলা প্রশাসক চাঁদ দেখার কথা নিশ্চিত করলে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। দু 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পরপরই বাজেটের অজুহাতে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের। যদিও বাজেটে নিত্য প্রয়োজনীয় 30টি পণ্যে আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে। প্রস্তাবিত বাজেট 30 জুন পাশ হওয়ার কথা, কিন্তু তার আগেই বাজারে এর প্রভাব পড়তে শুরু করায় ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আবু সাইদ ওপর আরেকটি রিপোর্ট। টানা 4 মেয়াদে থাকা উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, আর এটি হলো সরকারের 14তম বাজেট ঘোষণা। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আর এই বাজেট ঘোষণার পরপরই প্রস্তাবিত বাজেট পেশ এবং উত্থাপন অতঃপর বাস্তবায়নের এসব তোয়াক্কা না করেই বাজেটে বৃদ্ধিকৃত পণ্যের দাম ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে কার্যকর করেছে ব্যবসায়ীরা। ফলে ক্রেতাদের আক্ষেপ আর ক্ষোভের যেন শেষ নেই। বাজেটের 2-1 দিন আগের দিন থেকে আসলে নিত্যপণ্যের দাম, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, বিশেষ করে সবজির দামটা অনেক বেড়েছে। বাজেট ঘোষণা হবে, এটা মাঠ পর্যায়ে আসবে, তারপর জিনিসপত্রের দাম বাড়বে। যেটা দাম বাড়বে সেটা আগে থেকে বাড়াই দিচ্ছে, যেটা কমবে সেটা কমাচ্ছে না। বাজেটও যদি কমে যায় সেই জিনিস কিন্তু দাম আর কমে না। এটা তো উচিত নয়, এটা বাজেট ঘোষণার আগে থেকে বাংলাদেশের দাম বাড়ায় দেয়। তবে নিয়ম অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই বেশ কিছু পণ্য ও সেবার দামের পরিবর্তন ঘটতে দেখা যায়। এর কারণ হলো মূলত অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনার পরবর্তী অর্থ বছরের জন্য কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তন আনেন বলে দামের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যায়। বাজেটটা কিন্তু মাত্র পেশ করা হয়েছে, সেক্ষেত্রে এটা কার্যকর করে আসতে আসতে কিন্তু সংসদ থেকে 3 থেকে 4 দিন সময় লাগবে, কিন্তু সময়টা লাগবে যে ওই সময়টা কিন্তু বাজারের ব্যবসায়ীরা কেউ দেয় নেই। অন্যান্য মাল শতকরা 80% মাল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা ডলারের দাম বেশি, যার কারণে বাজার আপ ডাউন করবে। বাজেট ঘোষণার পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে মাঠ পর্যায়ে। তাই ভোক্তারা বলছেন বাজেট ঘোষণা হলেও যে ধরনের প্রত্যাশা ছিল নাগরিকদের তা যেমন পূরণ হয়নি, তবে এটি পূরণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার তদারকি এবং মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। তাহলে বাজেটের যে আভাস দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের জনবান্ধব হিসেবে করার জন্য সেটি আরও স্পষ্ট হয়ে উঠবে জনসাধারণের সামনে। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, দিয়েছিলেন বায়বীয় ফোন নম্বর। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও প্রভাব খাটিয়ে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেয়ে যান হাতে। সেখানেও দেন উদ্ভট ফোন নম্বর, যার কোনো অস্তিত্বই নেই দেশে। ধরা পড়ে গেলে কি হবে এই চিন্তা থেকেই 10 বছর ধরে চক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বেনজির তার পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করে 2010 সালের 11 অক্টোবর। আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে তার পেশা প্রাইভেট সার্ভিস। আবেদনের 2 দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেনজির।
যার মেয়াদ ছিল 2015 সালের 13 অক্টোবর পর্যন্ত। এরপরও 1 বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করে বেনজির আহমেদ। তখনও তার পরিচয় বেসরকারি চাকরিজীবী, অথচ তখন তিনি ডিএমপি কমিশনার। দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 অক্টোবর পর্যন্ত। পরে 2020 সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। তখন তিনি র্যাবের মহাপরিচালক। তখনও পাসপোর্টে তার পেশা বেসরকারি চাকরিজীবী। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। সে আবেদনে ফোন নাম্বারও দেন ভুয়া। কিভাবে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি? জানা যায় কোনোবারই সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেনজির আহমেদ। আবেদন ফর্ম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। সর্বশেষ পাসপোর্টের বিষয়টি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদন। চাওয়া হয় বিভাগীয় অনাপত্তিপত্র। সেসব তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে পেয়ে যান সর্বশেষ পাসপোর্টটি। প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশ ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ করা যায়, অফিসিয়াল পাসপোর্টে করলে সেই সুযোগ থাকে না। ক্ষমতার অপব্যবহার করে এই নজিরই তৈরি করেন বেনজির। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন মিলিয়ে 2টি স্থায়ী এবং 17টি অস্থায়ী নতুন হাটে সকল অপরাধ তৎপরতা রোধে সিসিটিভি ও জাল টাকা চিহ্নিতকরণ মেশিন বসানো হবে। গরুর হাটের ইজারাদারদের সতর্ক করা হয়েছে যেন এক হাটের গরু অন্য হাটে জোর করে ঢুকানো না হয়। আমেনা হিরার আরেকটি রিপোর্ট। প্রতি বছরই ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থায়ী ও অস্থায়ী হাট কেন্দ্রিক বাড়ে নানা অপকর্ম। হাটে অজ্ঞান পার্টি, জাল টাকা কারবারি সহ অতিরিক্ত হাসিল নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। পশুর হাটকে কেন্দ্র করে যেসব অপকর্ম হয় তা রুখতে প্রতিবারের মতো এবারও নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, পশুর হাটে যে কোনো কারসাজি হলেই ব্যবস্থা নেবে পুলিশ। যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা, এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। ডিএমপি কমিশনার আরো বলেন, অপকর্ম রোধে সিসিটিভি ও জাল টাকা চিহ্নিতকরণ মেশিন বসানো হবে দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের 19 হাটে। হাটে যাতে নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে, যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে। এই সময় কোরবানি ঈদের আগে প্রতিবারের নিত্যদিনের দৃশ্য এক হাটের গরু অন্য হাটে জোর করে ঢুকানো সংক্রান্ত প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ইজারাদারদের সতর্ক করা হয়েছে, অনিয়ম দেখলেই নেওয়া হবে ব্যবস্থা। এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে, যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে, বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীপথে পশু আনা নেওয়ায় যেন অনিয়ম না হয় তাই নৌ পুলিশ টহলরত থাকবে। সকল হাটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা হবে। এছাড়াও হাটে অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা কমাতে পুলিশ সোচ্চার থাকবে বলেও বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। ভ্যাকসিন বা স্টেরয়েড ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন বরিশালে গৌরনদী ও আগৈলঝাড়ার খামারিরা। দেশি জাতের এই গরু মহিষ 2 উপজেলা চাহিদা মিটিয়ে যাবে বাইরের জেলায়ও। ঈদকে কেন্দ্র করে দিনরাত ব্যস্ত সময় পার করছেন সেখানকার খামারিরা। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার খামারিরা। দিনরাত চলছে পশু পরিচর্যা। কোরবানির হাটে চাহিদার শীর্ষে থাকে দেশীয় জাতের গবাদি পশু। কোনো প্রকার ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করা গরু মহিষের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই প্রাকৃতিক খাবার দিয়ে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া।
প্রতি বছর আমি 4-5টা গরু মোটা তাজা করি এবং কোরবানির সময় বিক্রি করিয়া যা লাভ হয় এতে আমাদের সংসার চলে। আমি 21টা গরু মোটা তাজা করছি, কোরবানির হাটে আমি বিক্রি করে। আমরা ইব্রাহিমের খামারে 4 জন মিলে কাজ করি, দীর্ঘদিন এই কাজ করে সংসার চালাই। প্রতি কোরবানিতে আমি 4-5টা ছাগল বেচি। খামারিদের দাবি দেশীয় খাবারের মূল্য বেশি থাকায় পশু বিক্রি করে লাভ থাকে কম। অন্যদিকে প্রতি বছর ভারত সহ অন্যান্য দেশ থেকে গরু বাজারে আসায় ক্ষতির শিকার হচ্ছেন তারা। আমাদের গরুর যে খাবারের দাম সে তুলনায় আমরা গরুর দাম পাচ্ছি না। যদি বিদেশ থেকে গরু আমদানি করা হয় সেক্ষেত্রে আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হবে এবং লসের সম্মুখীন হব। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানায় ভ্যাকসিন বা স্টেরয়েড ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের। আমাদের প্রত্যেকটা গরু এবং খামারিদেরকে টিকা দেওয়া হয়েছে এবং রোগ বালাই যাতে না আসে সেজন্য প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পশু কোরবানির চাহিদা আমাদের অত্র উপজেলায় পূরণ করে পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও সরবরাহ করতে পারবো বলে আমি আশা রাখি। কোরবানির ঈদ উপলক্ষে 2 উপজেলায় 15,782টি গরু, মহিষ, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয়তাকেই অগ্রাধিকার দিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অপ্রদর্শিত টাকা উদ্ধার করতেই কালো টাকা সাদা করার সুযোগ। প্রস্তাবিত বাজেটে আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা অর্থমন্ত্রীর। বাজেট জন ও বিনিয়োগ বান্ধব বলে মন্তব্য। বাজেটকে অবাস্তব বলল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা, দুর্নীতি বড় বাধা হতে পারে বলে মন্তব্য। বাংলাদেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 17 জুন সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। ক্ষমতার অপব্যবহার করে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি, সাবেক আইজিপি বেনজির আহমেদের 10 বছর আগেই দেশ ছাড়ার পরিকল্পনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মা সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ।